নমস্কার শ্রোতা বন্ধুরা, সকলকে পরমাত্মার সন্ধানে চ্যানেলে স্বাগত। পাপ মোচনী একাদশীর পৌরাণিক কাহিনী। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে বলা হয় পাপ মোচনী একাদশী তিথি। এই একাদশীর ব্রত পালন করলে পার্থিব জীবনের কামনা, বাসনা, পাপ কর্ম থেকে মুক্তি লাভ হয়। পৌরাণিক উপাখ্যানের মতে এক সময় রাজা মান্ধাতা লোমেশ মুনিকে প্রশ্ন করেন, মানুষ তার জীবনে করে যাওয়া পাপ মোচন করতে কি সক্ষম হয়? যদি থাকে তবে তার উপায় কি মনিবর? রাজা মান্ধাতার প্রশ্নের উত্তরে লোমেশ মুনি বললেন, হে নৃপতি, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম পাপ মোচনী একাদশী। তার ব্রতের প্রভাবে মানুষের জানা অজানা পাপ নষ্ট হয় এবং মৃত্যুর পর বৈকুণ্ঠ লাভও ঘটে। আমি আপনাকে সেই ব্রত কথা শোনাচ্ছি, মন দিয়ে তা শ্রবণ করুন। ধনের দেবতা কুবের একবার এক বসন্ত ঋতুতে তার চৈত্র রথ নামক বন উদ্যানে আয়োজন করেছিলেন নৃত্যের ও সঙ্গীতের, যেখানে উপস্থিত হয়েছিলেন নানা দেশের রাজা, প্রজা, মণি, ঋষি আরও অনেকেই। ওই অনুষ্ঠানে ভগবত মননের প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় অপ্সরা মঞ্জু ঘোষ ও চ্যাবনের পুত্র মেধাবী মুনি। অথচ মেধাবী ছিলেন একজন শিব ভক্ত ঋষি। তিনি শিবদ্রোহী কামদেবের কুচক্রান্তের শিকার হয়েছিলেন। কামদেবের অনুচরী ছিলেন অপ্সরারা। তাই এক সময় মেধাবী ঋষির তপস্যা ভঙ্গের জন্য মঞ্জু ঘোষা নামক এক অপ্সরাকে পাঠান কামদেব। সেই সময় মেধাবী ঋষি ছিলেন যুবক। তিনি যজ্ঞোপবীত ও দণ্ড ধারণ করেছিলেন। তাকে দেখে কামাসক্ত হয়ে পড়েন মঞ্জু ঘোষা নামে সেই সুন্দরী অপ্সরা। তিনি চাইতেন মেধাবী যেন তার রূপে মুগ্ধ হয়ে যান। তাকে আকর্ষণ করার জন্য মঞ্জু ঘোষা বীণা বাজিয়ে মধুর সুরে গান গাইতে শুরু করেন। কামদেব সেই সময় মঞ্জু ঘোষাকে সাহায্য করতে এগিয়ে আসেন। কামদেব সেই সুন্দর অপ্সরার ভ্রু ধনুক তৈরি করেন ও কটাক্ষকে তার প্রত্যাঞ্চা করেন। তার নেত্রকে মঞ্জু ঘোষার সেনাপতি করেন। এভাবে কামদেব ঋষি মেধাবীকে জয়ের জন্য প্রস্তুত হন। ঋষি মেধাবী মঞ্জু ঘোষার মধুর গান ও তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে পড়েন। সেই অপ্সরা মেধাবী মুনিকে আলিঙ্গন করেন। এদিকে মহর্ষি মেধাবী তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে শিব রহস্য ভুলে যান ও কামে বশীভূত হয়ে মঞ্জু ঘোষার সঙ্গে থাকতে শুরু করেন। এইভাবে থাকতে শুরু করার পরে কামের বশীভূত থাকায় মুনি দিন রাতের জ্ঞান হারিয়ে ফেলেন। অনেকক্ষণ বা দীর্ঘক্ষণ একসাথে থাকার পর মঞ্জু ঘোষা তাকে বলেন যে, হে ঋষিবর, হে মুনিবর, অনেকক্ষণ হয়ে গেছে, আমায় স্বর্গে যাওয়ার আজ্ঞা দিন। অপ্সরার কথা শুনে ঋষি বলেন, হে মোহিনী, হে সুন্দরী, সন্ধ্যাবেলা এসেছ, সকাল হলে চলে যেও, রাত্রিবেলাটা এখানে থেকে যাও। ঋষির এই কথা শুনে অপ্সরা তার সঙ্গে আরো কিছু সময় অতিবাহিত করেন। এরপর মঞ্জু ঘোষা একদিন ঋষির কাছ থেকে স্বর্গে যাওয়ার আজ্ঞা চান, অনুমতি চান। কিন্তু মুনি এবারও তাকে আরো কিছুক্ষণ সময় থাকার আবেদন জানান।
কিন্তু মঞ্জু ঘোষা তাকে জানান যে অনেক কাল অতিবাহিত হয়ে গেছে, অনেক দিন আমার এখানে থাকা হয়ে গেছে। অপ্সরার কথা শুনে ঋষির বোধ ফেরে, ঋষির জ্ঞান ফেরে। তিনি বুঝতে পারেন যে এভাবে ৫৭ বছর অতিক্রম হয়েছে। এত অধিক পরিমাণ সময় ভোগ বিলাসিতায় ব্যয় হওয়ায় ঋষি মেধাবী অত্যন্ত ক্ষুব্ধ হন। নিজের তপস্যা ধ্বংসকারী অপ্সরাকে অভিশাপ দিয়ে বসেন। ঋষি বলেন, আমার তপস্যা নষ্ট করেছিস তুই, দুষ্টা নারী, দুশ্চরিত্রা, তুই মহাপাপী, দুরাচারিণী। আমি তোকে পিশাচিনী হওয়ার অভিশাপ দিলাম। এরপর মঞ্জু ঘোষা পিশাচিনী হয়ে যায়। তারপর ঋষিকে ত্যাগ করার আবেদন জানান তিনি। সেই সঙ্গে এই পাপ থেকে মুক্তি পাওয়ার পথ জানতে চান মঞ্জু ঘোষা চ্যাবন মনির কাছে। মঞ্জু ঘোষা তাকে বলেন, সাধুর সঙ্গ ভালো ফল প্রদান করে। আপনার সঙ্গে আমি বহু বছর কাটিয়েছি, এবার আমার ওপর প্রসন্ন হন। তা না হলে লোকে বলবে এক পুণ্যাত্মার সঙ্গে থেকে মঞ্জু ঘোষাকে পিশাচিনীর রূপ ধারণ করতে হয়েছে। একথা সত্যিই খুব খারাপ। মঞ্জু ঘোষার কথা শুনে ঋষির রাগ কমে যায় ও আত্মগ্লানি হয়। পাশাপাশি নিজের অপকীর্তির জন্য ভয় পান তিনি। এরপর মঞ্জু ঘোষাকে ঋষি মেধাবী বলেন যে সে তার অনেক ক্ষতি করেছে, তা সত্ত্বেও তাকে অভিশাপ থেকে মুক্তির পথ দেখাবেন তিনি। বলবেন কিভাবে ওই অভিশাপ থেকে মুক্তি পাওয়া যাবে। চৈত্র মাসের কৃষ্ণ পক্ষের পাপ মোচনী একাদশীর উপবাস করার পরামর্শ দেন মণি মঞ্জু ঘোষাকে। বলেন, এই একাদশী ব্রত পালন করলে পাপ ও পিশাচিনী দেহ থেকে মুক্তি সম্ভব। এরপর তাকে ব্রতের নিয়ম জানিয়ে নিজের পাপের প্রায়শ্চিত্তের জন্য ঋষি চ্যাবনের কাছে যান। নিজের পুত্র মেধাবীকে দেখে চ্যাবন ঋষি তাকে জিজ্ঞেস করেন যে এমন কি হয়েছে যার কারণে তার সমস্ত তপস্যা তপ নষ্ট হয়ে গেছে ও তার সমস্ত তেজ মলিন হয়ে গেছে। মেধাবী মণি লজ্জিত হয়ে সমস্ত কথা তিনি তার পিতাকে জানান। সঙ্গে পাপ মুক্তির উপায়ও জানতে চান পিতার কাছে। চ্যাবন ঋষি তাকেও পাপ মোচনী একাদশীর ব্রত পালন করতে বলেন। এরপর মঞ্জু ঘোষা ও মেধাবী ঋষি এই একাদশী ব্রত পালন করেন। ব্রতের পূর্ণ প্রভাবে মঞ্জু ঘোষা পুনরায় সুন্দর রূপ ফিরে পায় ও স্বর্গলোকে প্রস্থান করেন এবং মেধাবী ঋষিও সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। লোমশ মুনি বলেন, হে রাজন, এই পাপ মোচনী একাদশীর প্রভাবে সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। এই একাদশীর ব্রতকথা শ্রবণ বা পাঠ করলে ১,০০০ গোদানের সমান ফল প্রদান করে। এই উপবাস করলে ব্রহ্মহত্যা, স্বর্ণচুরি, মদ্যপান, অকম্মাগমনের মতো ভয়ঙ্কর পাপ নষ্ট হয় এবং ব্যক্তি অবশেষে স্বর্গলোকে প্রস্থান করে। এই তিথিতে স্নান দান করে লক্ষ্মী নারায়ণের পুজো করার পর উপবাস ভঙ্গ করুন। পাপমোচনী একাদশীর পুজোর নিয়ম, কিভাবে এই একাদশী পালন করবেন এবং কিভাবে এই একাদশী পুজো করবেন। পাপমোচনী একাদশীর আগের দিন সমস্ত ঘর গঙ্গা জল দিয়ে শুদ্ধ করুন। একাদশী তিথিতে ভোরবেলা তাড়াতাড়ি উঠে
স্নান করে ব্রতের সংকল্প নিন যে হে প্রভু, আমি যেন এই একাদশী ব্রত সঠিকভাবে করতে পারি, নিষ্ঠা সহকারে করতে পারি। পুজোর স্থানে 7টি অন্নের ঢিপি তৈরি করুন। এর ওপর তামা বা মাটির ঘট স্থাপন করুন। এরপর নারায়ণের মূর্তি বা চিত্র স্থাপন করুন। এবার নারায়ণকে ধূপ, দীপ, চন্দন, ফল, ফুল, তুলসী নিবেদন করুন। পুজোর পর পাপমোচনী একাদশীর ব্রতকথা পাঠ করুন বা শ্রবণ করুন। পাপমোচনী একাদশীর দিনে অবশ্যই করবেন এই কাজ, তাহলে আপনার পূর্ণ ফল লাভ হবে। একাদশীর দিনে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে ব্রতের সংকল্প নিতে হবে। পুজোর সময় শ্রীহরিকে হলুদ মিষ্টির ভোগ নিবেদন করুন। হলুদ রং শ্রীহরির অত্যন্ত প্রিয়। এই তিথিতে বিষ্ণুর পাশাপাশি মা লক্ষ্মীর পুজো করা উচিত। এই তিথিতে অশ্বত্থ গাছে জল নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়েছে। এই দিন অন্ন গ্রহণ করবেন না এবং আপনার যথাসাধ্য ব্রাহ্মণ এবং গরিবদের দান করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখতে ভুলবেন না।